বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য দুজন ব্যবসায়ী নেতা আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার ভাই বসা আছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB-র প্রাক্তন সভাপতি রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, আর আমার ডানে রয়েছেন ABCCI-এর প্রাক্তন পরিচালক এবং সম্ভবত আগামী দিনেরও পরিচালক, এবং সেই সঙ্গে জাপান বাংলাদেশ চেম্বার সহ নানা বিজনেস বা ট্রেড বোর্ডের তিনি নেতৃত্ব দিয়েছেন, বিভিন্ন সময় অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। বাংলাদেশে যে জাপানি ইনভেস্টরদের ফোরাম আছে তার মিস্টার আব্দুল হক আমার ডানে বসা। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। এবং মিস্টার হাফিজুর রহমান খান, আপনাকে বিশেষভাবে স্বাগত। আপনি প্রথম এসেছেন তৃতীয় মাত্রায়, সেই জন্যে আলোচনাটি শুরু করতে চাই যে বাংলাদেশের অর্থনীতি একটা বড় ক্ষতের জায়গা হচ্ছে ঋণ খেলাপি, এবং লক্ষ কোটি টাকার মতো খেলাপি ঋণ আছে বাংলাদেশে। কিন্তু খেলাপি ঋণকে ঘিরে সরকার একটি নতুন অর্থমন্ত্রী নতুন একটি সুযোগ করে দিতে চাইছেন। তার ভাষায় যে 12 বছরের মধ্যে ঋণ শোধ করা হবে 2% দিয়ে এককালীন, তারপরে 12 বছরের শোধ করবেন 7% সুদ। সব মিলে যে এই বিষয়টি নিয়ে আপনাদের দুজনের অভিমত আমি একটু শুনতে চাই, যে এটি আসলে এই অর্থনীতিকে কতটা সমৃদ্ধ করবে, এই ঋণ আহরণের ক্ষেত্রে কতটা ভূমিকা রাখবে, বা এটি অন্য কোনো সমস্যা তৈরি করবে কিনা। মিস্টার হাফিজুর রহমান খান। ধন্যবাদ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। ব্যবসার ঋণ খেলাপি এগুলো ব্যবসার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা যদি একেবারে সারা বিশ্বের স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে যারা এন্টারপ্রেনাররা যারা ব্যবসা শুরু করেন, দেখা যাচ্ছে 80% ব্যবসায়ী 10 বছরের মধ্যে কলাপস করে। এটা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিক স্ট্যাটিস্টিক্স। তার মধ্যে দিয়েই কিন্তু ব্যবসার অগ্রগতি হচ্ছে। এন্টারপ্রেনার কিছু ঝরে পড়বেন, কিছু সামনের দিকে এগিয়ে যাবেন, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। এবং ঋণ যে যারা নেবেন তার মধ্যে যে খেলাপি হবেন, এটাও একটা স্বাভাবিক প্রক্রিয়া। অস্বাভাবিক হয়ে যায় তখন যদি আপনি ইচ্ছাকৃতভাবে খেলাপি হন। উনি কিন্তু ব্যবসায়ী না, তার মানে এখানে এই জায়গাটায় আমরা একটু বুঝতে আমাদের সমস্যা হচ্ছে। যারা ঋণ খেলাপি হচ্ছেন তারা কি ব্যবসা করতে যে ব্যবসার স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যে ঋণ খেলাপি হয়েছেন, নাকি ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি হয়েছেন, উনি ঋণটা নিয়ে ব্যবসায় ইউজ করেননি। যদি যারা ঋণ প্রকৃতভাবে ঋণ নিয়ে থাকেন এবং খেলাপি হন, তাদেরকে যদি অনেক বেশি সুযোগ দিয়ে দেওয়া হয়, তাদের ইন্টারেস্ট রেট কমায় দেওয়া হয়, আর যারা দীর্ঘদিন ধরে ঋণ নিয়েছেন এবং পরিশোধ করেছেন তাদের যদি ইন্টারেস্ট রেট না কমে, তাহলে কিন্তু যারা ঋণ নিয়ে পরিশোধ করেছেন তাদেরকে একটা অসম প্রতিযোগিতার মধ্যে ঠেলে দেওয়া হলো। যে ঋণ নিয়েছে দিতে পারছে না, তাকে যদি সমর্থন দেওয়া না হয় তাহলেও কিন্তু তার ব্যবসাটা কোলাপস করে যাবে। খুবই ক্রিটিক্যাল সিচুয়েশন। তো এখন আমি বলবো যে যারা ঋণ খেলাপি হয়েছেন তাদেরকে যদি উদ্ধার করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে সেটা ভালো, সেটা করা উচিত। তাহলে ঋণ খেলাপির পরিমাণ কমে আসবে। ঠিক একই সময়ে যারা ঋণ নিয়ে তাদের অর্থ পরিশোধ করেছেন বছরের পর বছর, 20 বছর 30 বছর ধরে কোনো খেলাপি হননি, তাদের জন্য একটা ইনসেন্টিভ প্যাকেজ একই সময় ডিক্লেয়ার করতে হবে। ওটা যদি ডিক্লেয়ার হয়, এটা ডিক্লেয়ার যদি না হয়, তাহলে যারা ঋণ দিয়ে আসছেন তাদেরকে আপনি ডিসকারেজ করলেন। সময় মতন যারা পরিশোধ করছেন তাদেরকে খালি ডিসকারেজ করলেন না, তাদেরকে কিন্তু একটা অসম প্রতিযোগিতার মধ্যেও ঠেলে দিলেন। এটা আমি মনে করি মোটেই ঠিক হবে না। তবে স্বাগত জানাই যে যাদেরকে ঋণ খেলাপি হচ্ছেন, যদি প্রকৃত ঋণ খেলাপি হয়ে থাকেন, তাহলে তাদের পাশে দাঁড়ানো উচিত। অনেক ধন্যবাদ। প্রথমে আজকে মার্চ মাসে আমরা আলোচনা করছি। মার্চ মাস আমাদের স্বাধীনতার ঘোষণার মাস, এবং শ্রদ্ধাভরে স্মরণ করছি আমাদের জাতির পিতা এবং লাখ লাখ শহীদ যারা আমাদেরকে আজকে এই পর্যায়ে আনার জন্য প্রাণ দিয়ে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। অ্যাকচুয়ালি যে আলোচনাটা হাফিজ সাহেব বললেন, আমার মনে হয় যে এটাতে দ্বিমত করার কিছু নাই। দুনিয়া জোড়াই কিন্তু
আপনার ব্যবসায় ব্যাংক্রাপসি সিস্টেম আছে উন্নত বিশ্বে। জাপানে প্রতিদিন কিন্তু কয়েকশো কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়। ব্যাংক্রাপ্ট ডিক্লেয়ার করে আপনি আপনার আশ্রয় নিতে পারেন। আমাদের এখানে এই জিনিসটা এখনো তেমনভাবে কার্যকর নয়, তবে হতে হবে, কারণ যদি ব্যবসাকে অনেক বাড়াতে হয় তাহলে ব্যাংক্রাপসি একটা আইনও আনতে হবে। যেটা মাননীয় অর্থমন্ত্রী দায়িত্বভার নেওয়ার পরে করেছেন, আমার মনে হয় উদ্দেশ্যটা কিন্তু খুব মহৎ। যদি এটা হয়, যেটা হাফিজ সাহেব যথার্থ বলেছেন, যে প্রকৃত উইলফুল ডিফল্টার নয়, প্রকৃত কারণে আমরা জীবনের অভিজ্ঞতার আলোকে দেখছি যে ব্যবসায় কিন্তু আপনাকে অবশ্যই বিপদগ্রস্ত হতে হয়। সেই ক্ষেত্রে আমেরিকার মতো দেশে কত ট্রিলিয়ন ডলার দিয়ে বেল আউট করলো কোম্পানিগুলো। যখন অটোমোবাইল কোম্পানিগুলো বিশ্ব প্রতিযোগিতায় টিকতে না পেরে প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল, তখন কিন্তু ট্রিলিয়নস অফ ডলার দিয়ে ওবামা করে গেলেন। জাপানেও কিন্তু এটা হয়েছে, কোরিয়াতে হয়েছে। কোরিয়াতে আমাদের মা বোনদের গহনার নিয়ে কিন্তু শেষ পর্যন্ত বেল আউট করেছিল, মনে আছে কিনা আপনার, দক্ষিণ কোরিয়াতে। অতএব সেটা হচ্ছে একটা অর্থনীতিতে আপনার কিন্তু এই উত্তিপত্তিটা থাকবে, এবং অনেক কারণে, প্রাকৃতিক কারণে হতে পারে, দুর্যোগের কারণে হতে পারে, ব্যবসায় কলাপস হতে পারে, জাহাজ ডুবে যেতে পারে। যেমন আমরা দেখছি আমাদের এখানে অনেক সময় ট্যাক্সের কারণে অনেক প্রতিযোগিতা থেকে হারিয়ে যাচ্ছে। ব্যাংকের ইন্টারেস্ট দিয়ে শেষ পর্যন্ত ব্যবসা ভায়াবল হয় না, কারণ আমাদের এখানে ইন্টারেস্টের এত বেশি যে আমাদের ক্ষুদ্র ব্যবসাগুলো অনেক ক্ষেত্রে দাঁড়াতে পারছে না বিকজ অফ হাই ইন্টারেস্ট রেট। এই হাই ইন্টারেস্ট রেটটা এমন যে চক্রবৃদ্ধি বা হারে হচ্ছে, এবং ব্যবসা করার জন্য একমাত্র সোর্স হচ্ছে ব্যাংক। ক্যাপিটাল মার্কেট কিন্তু সেই অর্থে দাঁড়াতে পারে নাই। যদি ক্যাপিটাল মার্কেট দাঁড়াতো এবং শিল্প কারখানা ব্যাংক থেকে না নিয়ে ক্যাপিটাল মার্কেট থেকে নিত, তাহলে কিন্তু একটা রক্ষা কবচ হতে পারতো। এখন দেখা যাচ্ছে যারা একটু বেটার, যেমন গার্মেন্টস সেক্টরে অনেকে ভালো, তারা বাহির থেকে লোন নিচ্ছে, স্টেট গ্যারান্টি, বাংলাদেশ ব্যাংকে সেই গ্যারান্টিটা দিয়ে বাইরে থেকে নিচ্ছে, তারা কিন্তু অনেক কম রেটে নিচ্ছে। আমি কদিন আগে দেখলাম আমাদের একটা বিদ্যুৎ কোম্পানি বাংলাদেশে হয়েছে, যারা নতুন দেশি কোম্পানি সামিট গ্রুপ, তারা মাত্র 2% ইন্টারেস্টে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে 2% লেবার প্লাস বলে তারা লোন নিয়েছে। আমি সেটা পাচ্ছি না, কিংবা হাফিজউদ্দিন সাহেব কিন্তু সেটা অত সহজে পাবেন, হাফিজুর রহমান খান সাহেব। অতএব আমাদের নিচে যে ব্যবসায়ীরা সত্যিকার অর্থে পিরামিডের বটম অফ দি পিরামিড বলে, যে আসলে অর্থনীতির মূল, তারা কিন্তু অনেক বেশি ইন্টারেস্ট রেটে নিচ্ছে। আরও বেশি ইন্টারেস্ট রেটে নিচ্ছে হলো গ্রামের সাধারণ মানুষরা এনজিওদের কাছ থেকে অনেক বেশি রেটে নিচ্ছে, কিন্তু তারাই কিন্তু ইকোনমিকে আসলে প্রাণে বাঁচিয়ে রাখছে। তাদের ডিফল্টার কিন্তু অনেক কম, একদমই নাই প্রায়। এটা প্যাথেটিক্যালি ট্রু। আর দেখা যাচ্ছে অনেক বড় যারা, দেখা যাচ্ছে সোনালী ব্যাংকের এমডি সাহেব সেদিন বললেন যে তিনি যখন বড়দেরকে বাদ দিয়ে এখন একটু নিচে দিয়ে গেলেন, তখন তার অবস্থা কিন্তু ফিরে আসতেছে। আমরা বলবো যে বাংলাদেশে ক্ষুদ্র মাঝারাই কিন্তু প্রাণ। আমরা সেই অর্থে অনেকে বলেন যে বড়দের বড় কাহিনী, সেই কাহিনীতে না যাই, কিন্তু অর্থমন্ত্রী মহোদয় যে কাজটা করেছেন সেটা আমাদের ক্ষুদ্ররা যাতে পায়, মাঝারিরা পায়, এবং যারা সত্যিকার অর্থে খেলাপি হয়েছে তাদেরকে আরো সাপোর্ট দেওয়া দরকার। দেখা দরকার ইনভেস্টিগেশন করে তার ব্যবসাটা কেন শেক হয়েছে। যেমন আমি জীবনের অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে আমরা অনেক সময় ট্যাক্সের কারণে হয়েছি, শেষ পর্যন্ত আমরা আমাদের সহায় সম্পদ বিক্রি করে মান সম্মানের জন্য বহু ব্যবসায়ীরা কিন্তু ব্যবসাটিকে থাকার চেষ্টা করে, তাদেরকে কিন্তু সহায়তা দরকার। তারা এমপ্লয়মেন্ট দিচ্ছে, তারা সত্যিগত অবদান রাখছে, তিনি যেটা যথার্থভাবে বলেছেন, তাদের কিন্তু এরকম কোনো রেকর্ড নাই যে তারা ব্যাংকের টাকা মেরে খেয়েছেন, সেখানে সাপোর্টটা খুব দরকার। আর যারা উইলফুল ক্রাইম করেছে তাদের তো পানিশমেন্ট হওয়া দরকার। চীনে মৃত্যুদণ্ড দিয়েছে অনেককে, আপনি এখানে ব্যাংকের টাকা সরিয়ে পাচার করে নিয়ে গেছেন, সেটা কেন আমরা দায়ভার নেব? সেটার ব্যাপারে অর্থমন্ত্রী বলেছেন যে তিনি ব্যবস্থা নেবেন। আমরা দেখতে চাই তিনি ব্যবস্থাটা কি নেন, দেশবাসী হয়তো বা দেখতে চায়। তো সেই জন্য দেখেন চীনে যখন বিপ্লব হয় মাত্র 1974 সনে, চীনের প্রেসিডেন্ট যখন আমেরিকা যাবেন মাত্র খোলার জন্য, কিসিঞ্জার যে গোপনে পাকিস্তান হয়ে গেলেন, তখন তারা খোলার জন্য যে বিদেশে যাওয়ার জন্য প্রথম ইউএনের প্রথম মিটিংয়ে যাবেন, তিনি কিন্তু টিকিটের ভাড়া জোগাড় করতে পারেন না। আই এম কোটিং ফ্রম এ বুক কল রেড ক্যাপিটালিজম। বলছে 74 সালে সবগুলো ব্যাংকে বললো যে মিস্টার দ্যাং শিয়াওপিং আমেরিকা যাবেন, তোমরা ডলার কি আছে দাও। সবগুলো ব্যাংক মিলে $70,000 দিতে পারে না। এই চীন, এটা কিন্তু কোনো কল্প কাহিনী নয়, এটা ইতিহাস। আজকে সেই চীন $1 ট্রিলিয়ন ধার দিচ্ছে আমেরিকাকে, এবং তখন তারা নতুন করে ব্যবসা শুরু করার জন্য, পুঁজিকে আনার জন্য, বিদেশে বিনিয়োগ আনার জন্য করেছিল কি, এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বন্ধ করে দিয়েছিল। কিভাবে? ব্যাড ব্যাংক 1, ব্যাড ব্যাংক 2, ব্যাড ব্যাংক 3, ব্যাড ব্যাংক 4, এইভাবে করে একটা ব্যাংক করেছিল
যেটা গিয়ে হংকং ক্যাপিটাল মার্কেটে এনলিস্ট করে তারা বিদেশি বিনিয়োগের রাস্তাটা তৈরি করেছিল। এগুলো থেকে কিন্তু আমরা শিখতে পারি। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় বিপজ্জনক খাতটা হচ্ছে কিন্তু ব্যাংকিং খাত। সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আমি মনে করি সেখানেই কিন্তু আমাদের বড় রিস্কটা, এবং সেটা যদি অনেক গবেষণা করে অর্থমন্ত্রী মহোদয় আগান, সেখানে কিন্তু ডেফিনেটলি আমরা মনে করি যে এই জায়গাটা একটা রিস্ক আছে, বড় বিপদ আছে। সেখান থেকে বাংলাদেশের ব্যবসাকে টিকানো, ইকোনমিকে টিকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং সেখানে ডেফিনেটলি ব্যবসায়ীদেরকে বেল আউট করতে হবে, সাপোর্টও করতে হবে। পাশাপাশি কিন্তু যারা অপরাধ করেছে, যারা পাচার করেছে, তাদেরকে কিন্তু আপনি দৃশ্যমান শাস্তি দিতে হবে, যেমনটা দিয়েছিল চীনে কিংবা সেখানে। আপনার কাছে কেন মনে হয় যে ব্যাংকিং খাতে এত বিশৃঙ্খলা কেন? কারণ আমরা একটা সময় দেখতাম যে বাংলাদেশে অত্যন্ত রমরমা ব্যবসা করছে, ব্যাংকিং মানে একটা বুমিং অবস্থা ছিল। ব্যাংকিং খাতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে আসলে প্রথম শুরুটা হয়েছে অব্যবসায়ীদের কাছে অর্থ লগ্নি করে। ব্যাংকরা ঠিক প্রকৃতভাবে ব্যবসায়ীকে যাচাই করে লোন দিতে পারেনি, এটা প্রথম এখান থেকে শুরু। তারপরে হয়েছে, যদি এক্সাম্পল হিসাবে দেখেন যে হলমার্কসের ঘটনাটা ঘটার পর যে জাতীয় অ্যাকশনগুলো নেওয়া হয়েছে, এতে দুই কুলি কিন্তু আতঙ্কগ্রস্ত হয়েছে। এখন সোনালী ব্যাংকে যদি এক্সাম্পল হিসেবে দেখেন, সোনালী ব্যাংকের অনেক অলস অর্থ পড়ে আছে, তারা আর এই লগ্নি করতে ভয় পাচ্ছে। কেন রিস্ক নিতে যাবে? সোনালী ব্যাংক এই গতকালকেও পেপারে দেখলাম যে আর্থিক প্রতিষ্ঠানকে লোন দিচ্ছে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে না। আর্থিক প্রতিষ্ঠানকে লোন দিলে তারা সেফ থাকে, ওখান থেকে কম ইন্টারেস্টে ওরা আর্থিক প্রতিষ্ঠানকে দিচ্ছে। এই ভীতি যদি দূর না হয় ব্যাংকারদের মধ্যে, ব্যাংকার এবং ব্যবসায়ীরা যদি অতপ্রতভাবে কাজ না করতে পারে, ব্যবসায়ীরা যদি লোন নিতে আতঙ্কগ্রস্ত হয়, ইন্টারেস্টের রেট দেখে যদি ঘাবড়ে যায়, যদি তাকে অর্ধেক পথে লোন দেওয়া হয়, ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্টের জন্য লোন দেওয়া হলো, ওয়ার্কিং ক্যাপিটাল লোন দেওয়া হচ্ছে না, ওই ব্যবসা প্রতিষ্ঠান তো এমনিতেই কলাপস করবে। এই জাতীয় জায়গার থেকে যদি বের হয়ে আসতে না পারি আমরা, তাহলে এই জিনিসটা হবে। আজকে ব্যাংকে কিন্তু মানুষ টাকা জমা দিতেও ভয় পাচ্ছে। অনেক ব্যাংকের অনেক প্রতিষ্ঠান কিন্তু ফিক্সড ডিপোজিট টাকা ফেরত দিতে পারছে না, এটা জানেন কিনা? এখন যদি ফিক্সড ডিপোজিটের টাকা যখন মানুষ যে জমা দিয়েছে, যে ডিপোজিট রেখেছে, সে যদি ফেরত না পায়, সে কি ব্যাংকের কাছে যাবে? আর এইসব অবস্থা থেকে যদি বের হয়ে না আসতে পারে, আর্থিক প্রতিষ্ঠানগুলো আস্থা হারাচ্ছে, প্লাস তাদের প্রতিষ্ঠানের মধ্যে এমন তৈরি হয়েছে যারা ব্যবসায়িক লোন দিতে তারা দ্বিধাগ্রস্ত হচ্ছে। লোনের ইন্টারেস্ট রেট এত বেশি হচ্ছে যে এই লোন নিয়ে ব্যবসা করে দাঁড়াতে পারছে না। এই সব কস্টই কিন্তু কাস্টমাররা বেয়ার করছে। আমরা যেটা বলি যে ইনএফিশিয়েন্সি কস্ট যখন কাস্টমারদের ঘাড়ে যায়, এই ইনএফিশিয়েন্সি কস্টটা ব্যাংকারের হতে পারে, ইনএফিশিয়েন্সি কস্টটা ব্যবসা প্রতিষ্ঠানের কারণে বৃদ্ধি পাচ্ছে, আলটিমেটলি বেয়ার করছে কাস্টমার। তো এই কাস্টমার কতদিন এই ইনএফিশিয়েন্সি কস্ট বেয়ার করবে? একটা মূল্যে প্রোডাক্টের দাম বেড়ে যাচ্ছে, 10% 20% ইনক্রিজ হচ্ছে, আরও কম দামে হতে পারতো, তার ব্যবহার করতে পারতো। এই সমস্ত জিনিস সব কিছু কিন্তু এক হয়ে যাচ্ছে এখন। আমরা মনে করি যে ব্যাংকারদের মধ্যে প্রফেশনাল হতে হবে, যারা ব্যবসায় আসছেন তাদের মধ্যে প্রফেশনালিজম ডেভেলপ করতে হবে। ইয়াং জেনারেশন আসছে, আর অনেক এডুকেটেড ইয়াং জেনারেশন আসছে যারা ব্যবসা পরিচালনা অনেক বেশি দক্ষ। যারা ব্যাংকার যাদেরকে যে ঋণটা দিচ্ছেন, তাদেরকে যদি প্রকৃতভাবে যাচাই বাছাই করে ঋণটা দেন এবং তার শুরু থেকে শেষ পর্যন্ত তাকে যদি ফাইন্যান্স করা হয়, তাহলে ডিফল্টারের রেটটা কমবে। তাকে যদি কোনো কারণে কেউ ডিফল্টার হয়, সেটাও ব্যাংকারের উচিত যাচাই বাছাই করে যদি সে প্রকৃত ডিফল্টার হয় তার পাশে দাঁড়ায় তাকে আবার উদ্ধার করে নিয়ে আসা। এবং ব্যাংকারদের যে অ্যাকাউন্টস তৈরি হচ্ছে, আমরাও কিন্তু ইনস্টলমেন্টে মোটরসাইকেল এবং ট্রাক বিক্রি করি, আমরা কিন্তু একটা প্রভিশন তৈরি করি যে ডিফল্ট হবে, এটা যেহেতু একটা স্বাভাবিক প্রক্রিয়া, আমরা এই প্রভিশন তৈরি করি। ব্যাংকাররাও কিন্তু লোনের উপরে 1% প্রভিশন তাদের তৈরি হয় যে ডিফল্ট হবে। এর ভিতরে যদি থেকে থাকে তাহলে তো এত কিছু উচ্চবাচ্য করার নাই। আমরা যে প্রভিশন তৈরি করছি, 50টা মতন বেসরকারি ব্যাংক আছে, তারা যদি 500 কোটি টাকা করে ব্যাংকে করে থাকে, তারা লগ্নি করে থাকে পার ইয়ার, তাহলে প্রায় 2,500 কোটি টাকা
তারা ইয়ারলি রোল করছে। এই রোলের মধ্যে থেকে যে 1% প্রভিশন তৈরি হবে, এটাও কিন্তু বছরকার বছর জমছে। এই যদি কোনো একটা ডিফল্ট হয়, এর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে তো কোনো অসুবিধা নেই। 10 বছরে যেটা হিসাব দেওয়া হয়েছিল, ডিফল্ট হয়েছে 2,500 কোটি টাকা। আমি তো মনে করি 2,500 কোটি টাকার বেশি প্রভিশনই তৈরি হয়েছে 1%-এ 10 বছরে, যে টাকাটা রোল করেছে। এই জন্য সব ডিফল্ট নিয়ে একদম ঘাবড়ানোর মতন কোনো কিছু নাই। উইদিন দি লিমিট যদি থেকে থাকে ডিফল্ট, তাহলে ঘাবড়ানোর তো কোনো কিছু নেই। ব্যাংক তো সেই টাকাটা যাদের কাস্টমারের কাছ থেকে সেটা উদ্ধার করেছে। আমাদের এখন ব্যাংক সেক্টরে যেটা ডিসিপ্লিন ফিরিয়ে আনার জন্য প্রথমে আস্থা তৈরি করা এবং সুষ্ঠুভাবে বিবেচনা করে প্রকৃত ব্যবসায়ীদের কাছে লোনটা দেওয়ার ডিসিপ্লিনটা ফিরিয়ে আনাটাই আসল কাজ। এখানে যদি নিয়ে যেতে পারে ব্যাংকাররা এবং ব্যবসায়ীরা, যদি একসাথে কাজ করে এবং সরকারের সাপোর্ট যদি এখানে থাকে, এবং ডেফিনেটলি সরকারের সাপোর্ট আছে এবং আসবে, তাহলে আমার মনে হয় এটা উত্তরণ করা সম্ভব। আর যেভাবে হক ভাই বলছিলেন, আমাদের ইকোনমিকে এখন চাঙ্গা করে রেখেছে গ্রামীণ ইকোনমি। আমাদের যতটা আমরা বড় বড় ব্যবসায়ীদের কাছে লোন দিচ্ছি, ততটা আমরা গ্রামীণের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে না, ব্যাংকগুলোও করছে না। তারা কিন্তু এক জায়গায় অনেক বেশি লোন দিতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। এখান থেকে বরং 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা লোন দিলে গ্রামীণ ইকোনমি ডেভেলপমেন্ট অনেক বেশি হবে, ক্ষুদ্র ব্যবসায়ীরা বেশি আসবে, এসএমই সামনের দিকে এগিয়ে যাবে। এই জায়গায় যাওয়া উচিত। এই জায়গায় গেলে ডিফল্টও কম হবে, ম্যানেজমেন্টটা অনেক স্ট্রং হবে এবং আমাদের ইকোনমিতে আসবে না। কিছুদিন হলো ক্ষুদ্র লোন দেওয়া কিন্তু বন্ধ আছে, বলছে যে লিকুইড ফান্ডের অভাব আছে, যে কারণে অনেক জায়গায় কিন্তু লোন দেওয়া বিরত আছে। এটা যদি ইমিডিয়েটলি চালু না করা হয়, আগামীতে ইকোনমিতে কিন্তু এর একটা এফেক্ট, খারাপ এফেক্ট আসবে আমি মনে করি। আমরা ক্ষুদ্র ঋণের দিকে যাই, যেখানে হক ভাই বলছিলেন যে অনেক উচ্চ সুদে তারা নিচ্ছে, তাদেরকে অনেক যদি কম সুদের হারে আমরা ফাইন্যান্স করতে পারি, ইকোনমিতে আমরা গুড এফেক্ট পাবো ইনশাল্লাহ। জি, কিন্তু এর মধ্যেও বলা হচ্ছে, মানে সরকারি ভাষণে যে প্রবৃদ্ধির হিসাবে, এবং প্রবৃদ্ধি সামনে 8 হবে প্রত্যাশা, এবং সামনে বাজেটও আছে, কিন্তু এই প্রবৃদ্ধির হিসেবের মধ্যে কর্মসংস্থানকে যদি আমরা বিবেচনায় নিই, বিনিয়োগ বা ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্টের ক্ষেত্রে কেউ কেউ আবার মনে করেন যে এর সঙ্গে ওই হিসেব সঙ্গতিপূর্ণ নয়। ওই বাকি চিত্রটা যদি দেখে, আপনার কাছে কি মনে হয়? অ্যাকচুয়ালি প্রবৃদ্ধির ব্যাপারটা, প্রবৃদ্ধি তো হচ্ছে ডেফিনেটলি, কারণ সরকার বড় রকমের মেগা প্রকল্প মানে যেগুলো করেছেন, তাতে তো ডেফিনেটলি গ্রোথ হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে, প্রশ্ন যেটা তোলা হচ্ছে সেটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট জেনারেট করছে কিনা, এই ইনভেস্টমেন্টগুলো কি খুব লাভজনক কিনা, এই ইনভেস্টমেন্টগুলো কি রেট অফ রিটার্ন কি, এবং ইনভেস্টমেন্টগুলো ডাইরেক্টলি আমাদের সরাসরি ইকোনমিতে কিংবা এমপ্লয়মেন্ট জেনারেশনে কিংবা সাচ কতটুকু আমরা রপ্তানি বাড়াতে পারছি, কতটুকু ইন্ডাস্ট্রিয়াল, এইসব প্রশ্ন লোকের করছে। কতগুলো আছে লং টার্ম, যেমন ইনফ্রাস্ট্রাকচারে বিনিয়োগ তো রাতারাতি আপনি রিটার্ন পাবেন না। পদ্মা ব্রিজের বিনিয়োগ পেতে গেলে তো আপনাকে অনেক ওয়েট করতে হবে। আবার ঢাকা চট্টগ্রামের রাস্তায় কিন্তু বিনিয়োগ করলে এখনই আপনি রিটার্নটা পাচ্ছিলেন, কারণ ইকোনমিতে এটা রক্ত প্রবাহ করছে, এবং তাড়াতাড়ি রপ্তানি করতে পারলে হাফিজ সাহেবের যদি ইম্পোর্ট কন্টেনার কস্ট কম পড়ে, ওনার লাভ বেশি হবে, উনি গ্রোথ বেশি হবে, এইসব ব্যাপারগুলো আছে। অ্যাকচুয়ালি যেটা খুব জরুরি ব্যাপার, চীন গত কয়েকদিন আগে চীনের বড় রকমের বিনিয়োগের পলিসি করেছে। আমি 3 ঘন্টা ব্যাপী এই চীনের প্রধানমন্ত্রীর এই ইন্টারভিউটা দেখেছি। একটা প্রেস কনফারেন্সে তিনি করছিলেন, তার সাথে অন্যান্য মন্ত্রীরা ছিলেন। অসাধারণ সব ব্যাপার ছিল সেটা। যেমন ধরেন, তারা বলছে যে তারা ভ্যাট কমিয়ে দেবে। ভ্যাট কমানো, চীনের মধ্যে ভ্যাট কমানো মানে হলো তাদের কস্ট কমবে। কস্ট কমানোর ইফেক্টে কিন্তু তাদের প্রোডাকশন কস্ট আরও কমাতে চাচ্ছে তারা। তাহলে আমরা কি তাদের সাথে প্রতিযোগিতা করতে পারবো? আমাদের কিন্তু ওই লাইনে এখন চিন্তা করতে হবে। আজকে আমরা একটা মিটিং করে আসলাম ফেডারেশন চেম্বারে, আমি কথাটা তুলেছি যে আমাদের কিন্তু এই প্রস্তুতি গ্লোবাল প্রেক্ষিতে, যেমন WTO এখন কিন্তু অনেকটা অকার্যকর করে ফেলেছে আমেরিকা, সে কিন্তু প্রোডাকশন দিকে চলে যাচ্ছে। আবার অনেক সব কান্ট্রি, চীনও এখন তার প্রোডাকশনের চিন্তা করতে গিয়ে তারা কিন্তু কস্ট কমানোর রাস্তায় যাচ্ছে। বলছে সরকার কম ঋণ নেবে, যাতে বেসরকারি খাত কিংবা ইন্ডাস্ট্রি বেশি ঋণ নিতে পারে, সো দ্যাট দ্য কস্ট ইজ
লেস, এই পর্যায়ে যাচ্ছে। এটা গ্লোবাল ইম্প্যাক্ট হবে, কিন্তু গ্লোবাল ইম্প্যাক্টে আমরা কি কোন পর্যায়ে পড়বো? আমাদের ক্ষুদ্র ইকোনমি, আমরা তো চীন তো ইকোনমিক পাওয়ার, আমরা ইকোনমিক পাওয়ার ইয়েট কিছু না, ফলে আমাদের বেশিরভাগ আমদানি করা জিনিস। সে জায়গায় আমার মনে হয় বড় রকমের কন্টিনিউয়াস সংস্কার যেটা চীন করছে প্রতিদিন, এই সংস্কার আমাদের হওয়া দরকার। মাননীয় অর্থমন্ত্রী মহোদয় তিনি এসে সংস্কারের কথা বলেছেন। আমার মনে হয় নট মেয়ারলি যে তিনি যদি দু একটা ব্যাংকে বড় ধরনের সার্জারি করতে হয় সেটা করা উচিত, যাতে রক্তক্ষরণ বন্ধ হয়, এবং সেখানে যদি তা কয়টা ব্যাংকে মার্চ করে দিতে হয়, বন্ধ করতে হয়, সেটাও করা উচিত করে বরং লাভজনক দিকে যাওয়া উচিত। কস্ট যেন কমে আসে, ইন্টারেস্ট রেট যেন কমে আসে, ব্যবসায়ী যেন বেশি লোন নিতে পারে, এবং সরকারকে অনেক টাইট বাজারে যাওয়া উচিত যাতে তার অপচয় হ্রাস পায়। আপনি গ্রোথের জন্য যেসব প্রজেক্টগুলো করছেন সেটা কি অপচয়কে আপনি উৎসাহিত করছে কিনা? অপ্রয়োজনীয় গাড়ি কিনছেন আপনি, ফর এক্সাম্পল ফর গভর্নমেন্ট অফিসার্স, আপনি এটা কি আপনার ইকোনমিতে কি ইম্প্যাক্ট আছে এটা দেখা দরকার। কিন্তু এখন বরং আমি যদি হাফিজ সাহেবকে আপনি 100 কোটি টাকা দেন, দেখা গেল যে উনি কয়েকশো লোকের কর্মসংস্থান করলো, সেটা ভালো নাকি আপনি গাড়ি কেনা ভালো নাকি বাড়ি করা ভালো? অতএব এই ব্যাপারগুলো কিন্তু সিরিয়াসলি দেখা দরকার। আপনার বেসিক ব্যাংকে যে ঘটনা ঘটেছে সেটা কিন্তু সাধারণ ঘটনা নয়। তখন মাননীয় অর্থমন্ত্রী, তখনকার আমাদের সাবেক অর্থমন্ত্রী, তিনি বলেছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে যে সাগর চুরি হয়েছে, কোনো কারো তো তেমন কোনো বিচার কিন্তু হয়নি। তাহলে এত বড় অপরাধ হয়ে গেল, এখন আপনি সেটাকে রাষ্ট্রের কাছেই কিন্তু আবার দায়িত্ব নিল। তাহলে হাফিজ সাহেব ব্যবসা খারাপ করলে সেটা রাষ্ট্র কেন দায়িত্ব নেবে না? আব্দুল হক ব্যবসায় যদি ফেল করে, আমার ব্যবসার দায়িত্ব গভর্নমেন্ট নিতে পারে, অন্যান্য বিশ্বে কিন্তু নিচ্ছে, সেটা কিন্তু আছে। তাহলে একটা বোনাফাইড ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে, ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হয়েছে, গভর্নমেন্ট কিন্তু বাইং দি তার ডেট বলে দায়টাকে কিনে নিচ্ছে। এগুলো কিন্তু কোনো নতুন জিনিসটা আছে। এখন অর্থমন্ত্রী মহোদয় আরেকটু এগিয়ে যাওয়া উচিত আমি মনে করি। উনি যদি এটাই করেন তাহলে একটা ব্যাপক সংস্কার, যেমন উনি বলেছেন যে নন প্রফেশনাল লোকেরা ব্যাংকে আসছে, স্টেট ওন ব্যাংকের পরিচালনা বোর্ডে কারা আসছিল, অর্থমন্ত্রীও কিন্তু দায়িত্ব দিতে পারেন নাই, সব পলিটিক্যাল বিবেচনা এসছে। তো বলা হচ্ছে আজকে তাদের অজ্ঞতার কারণে হোক কিংবা যোগ সাজেশের কারণে হোক, ব্যাংকের লোকেরা মিলে তারা এইসব ইন কনাইভেন্স, ইন কলিউশন, তারা কিন্তু ব্যাংকের টাকা লোপাট করতে সাহায্য করেছে। ওই যেসব ডিফল্টার পার্টি তাদের জন্য আলাদা অফিস করেছে, করে সেখানে বসে বসে তারা ভাউচার বানিয়ে সবগুলো টাকা পাচারে সাহায্য করেছে। এগুলো তো চীনে হলে মৃত্যুদণ্ড দিত, আমরা তো কোনো এরকম কোনো দণ্ড দেখি নাই। অর্থাৎ সরকারকে কিন্তু এই জায়গায় বিজনেসের মতো করে চলবে, সরকারকে রাজনৈতিক হাত কিন্তু এখান থেকে সরাতে হবে, অর্থমন্ত্রী ইতিমধ্যে বলেছেন। এবং সেটা কার্যকরভাবে যদি করতে পারেন, এই ব্যাংকগুলোতে নন প্রফেশনাল লোকের পরিবর্তে প্রফেশনালভাবে যাবে, তারা মালিক না, তারা সব নমিনেটেড ডাইরেক্টর, কিন্তু সেখানে তার ব্যাংক ব্যবসা বুঝতে হবে, তার ইন্টিগ্রিটি, অনেকগুলো প্রশ্ন আছে। আমি আপনাকে বরং একটা উল্টা প্রশ্ন করি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এখানে আছে, তার কোনো মালিক এখানে নাই, আমাদের বাংলাদেশি ম্যানেজাররাই কিন্তু চালাচ্ছে, কই তার এখানে তো এটা হচ্ছে না কেন? অন্যান্য বিদেশি ব্যাংকে হচ্ছে না, আমার এখানে কেন হলো? সিস্টেম ইজ ওয়ার্কিং। সো আপনার সিস্টেম তো আবিষ্কার করতে হচ্ছে না, আপনি হস্তক্ষেপ কমান, আপনি প্রফেশনালি চালান, সরকার আসুক ব্যবসার জায়গায়। সরকার, ইট ইজ নট দি বিজনেস অফ দি গভর্নমেন্ট টু ডু বিজনেস। আপনি পুলিশকে ব্যাংক দিচ্ছেন, আনসারকে ব্যাংক দিচ্ছেন, আর্মিকে দিচ্ছেন, কিন্তু ব্যবসায়ীরা কি করবে? আমি প্রশ্ন রাখতে চাচ্ছি আজকে, যদি আপনি বেসরকারি খাতের মাধ্যমে প্রবৃদ্ধি চান, তাহলে ব্যবসায়ীদেরকে আপনি বিনিয়োগ করেন, ব্যবসায়ীদেরকে আরো ফ্রি করেন, সাপোর্ট করেন। আপনারা যা করছেন সেগুলো অন্যান্য দেশে আরো 50 বছর আগে করেছে, চীন করেছে আরো 30 বছর আগে, 40 বছর, তারা এগুলো ছেড়ে দিয়েছে। অর্থাৎ ব্যবসাকে আপনারা সাহায্য করেন, ক্ষুদ্র মাঝারি ব্যবসায় অনেক করণীয় আছে, তাদেরকে ভ্যাট থেকে মুক্ত করে দেন, জুলুম থেকে মুক্ত করে দেন। এবং আমাদের হাজার হাজার ছেলেরা বাজারে আসতেছে, তাকে 1 লক্ষ টাকা দিলে সে কিন্তু সেলফ এমপ্লয়মেন্ট করতে পারে, সে একটা মোটরসাইকেল চালিয়ে কিন্তু এখন রোজগার করতেছে, হাজার হাজার ছেলেরা, মেয়েরা করছে আমাদের চোখের সামনে। অথবা বিপ্লব হতে পারে যদি আপনি আমাদের মানুষের জন্য বিনিয়োগ করেন, আপনি বিদেশ থেকে ট্রেনার আনেন, আপনি তাদেরকে ট্রেন আপ করেন, আপনি এডুকেশনের মধ্যে পরিবর্তন আনেন। আপনি তা না করে আপনি এখানে চোরদেরকে পালতেছেন এবং পলিটিক্যালি ইন্টারফেয়ার করে আপনারা ব্যাংকগুলোকে ধ্বংস করেছেন। তো বন্ধ করে দেন, যদি না চলে তাহলে চীন বন্ধ করেছিল, আবিষ্কার করতে বলছি না, তারা কিন্তু বন্ধ করে দিয়েছিল, বন্ধ করে নতুন করে চালু করেছিল। আপনি দরকার মার্চ করে দেন, মার্চ করে এগুলোকে টোটালি প্রফেশনাল ভাবে চালান, তাহলে কিন্তু আদারওয়াইজ কিন্তু আমাদের সামনে সমূহ বিপদ। কারণ আমেরিকা যেভাবে তার প্রতিরক্ষণ করছে, চীন যেভাবে তার স্বার্থ দেখছে, সেখানে আমরা আমাদের শক্তি কি? সামান্য শক্তি। অতএব আমাদের এই ব্যবসায়ীরা যদি কালকে ব্যাংকরাপ্ট হয়ে যায় তাহলে তো আমরা ভয়ঙ্কর অবস্থা পড়ে যাবো। অতএব আমি মনে করি যে এখানে
ব্যাপক রকমের সংস্কার দরকার এবং সেটা অর্থমন্ত্রীর সামনে এই চ্যালেঞ্জটুকু আছে। মিস্টার খান, আমরা প্রবৃদ্ধি নিয়ে আলোচনা শুরু করেছিলাম, সেখান থেকে অনেক প্রসঙ্গ তুলে আনলেন। জি, হ্যাঁ, প্রবৃদ্ধি ডেফিনেটলি, এবং প্রবৃদ্ধির সঙ্গে যে কর্মসংস্থান, অনেকে বলছেন যে সেই অর্থে কর্মসংস্থানটা হচ্ছে না, বিনিয়োগটা কর্মসংস্থান হচ্ছে না। প্রবৃদ্ধির যে ইনভেস্টমেন্টগুলো হচ্ছে এখানে বেশিরভাগই কিন্তু নন প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট, এবং যেটা অনেকগুলোই লং টার্মে তার রেজাল্ট আসবে, সেটারও প্রয়োজন আছে। কিন্তু দুটো দিকে ব্যালেন্স করারও কিন্তু প্রয়োজন আছে। আমরা যে শুধুমাত্র নন প্রোডাক্টিভ ইনভেস্টমেন্টে যাব কিংবা লং টার্ম রিটার্ন আসবে, যেগুলো ইনফ্রাস্ট্রাকচার যেটা হচ্ছে ব্রিজ, কালভার্ট, এইসব জায়গায় যাচ্ছি, এটা তো সরকারি ইনভেস্টমেন্ট। ঠিক সমভাবে বেসরকারি ইনভেস্টমেন্টকে আমরা কতটুকু এনকারেজ করছি, কিংবা যেখানে এমপ্লয়মেন্ট তৈরি হবে সেটাকে আমরা কতটুকু এনকারেজ করছি, সেটা কিন্তু একসাথে নজর রাখার প্রয়োজন আছে। ইদানিংকালে যে সরকারের ইনভেস্টমেন্টগুলো যেভাবে হচ্ছে, সে জায়গায় বেসরকারি ইনভেস্টমেন্ট কিন্তু কমে এসছে অনেক বেশি। এটার দিকে নজর দেওয়াটা অনেক বেশি প্রয়োজন হয়ে পড়েছে, এবং এইখানেই মানি মার্কেটের একটা রোল আছে। আমরা যদি মানির ফ্লো এখানে না থেকে থাকে, মানির ফ্লো যদি বাধাগ্রস্ত হয়, যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে সেই প্রজেক্টগুলোকে যদি ফাইন্যান্স করা না হয়, কিংবা উচ্চ হারে যদি সুদ আসে তাদের কাছে, তারা বাধাগ্রস্ত হচ্ছে। এখন বেশ কিছু বিদেশি ইনভেস্টমেন্ট আসছে, এটা খুব এনকারেজিং, যেখানে এমপ্লয়মেন্ট জেনারেশনের কিন্তু বেশ ব্যাপার আছে। তো এই এমপ্লয়মেন্ট জেনারেশনগুলো যত বেশি হবে, দুই সাইড থেকেই যখন ইনভেস্টমেন্টগুলো আসবে, তখন একটা সমতা আসবে। আমাদের সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করছে কারা ইকোনমিতে, যে এই গ্রোথ হচ্ছে, আমাদের যে পার ক্যাপিটা ইনকাম আমরা বাড়ছে, সেখানে কন্ট্রিবিউশনটা কোথা থেকে আসছে? কন্ট্রিবিউশন কিন্তু নিচ লেভেল থেকে আসছে, একদম উপর থেকে যে আসছে তা কিন্তু না। আমাদের এই যেমন ফিশ কাল্টিভেশনে আমরা এখন 4th লার্জেস্ট হয়েছি, সুইট ওয়াটার ফিশ কাল্টিভেশনে ওয়ার্ল্ডে। এটা তো একেবারেই মানে গ্রামের থেকে এসছে। আমরা যে এক্সপোর্ট যে আইটেমগুলো করছি আমরা, সেখানে যে এমপ্লয়মেন্ট জেনারেশনটা হয়েছে বেশিরভাগই কিন্তু লেবার, আমরা সাধারণ জনগোষ্ঠী এখানে কন্ট্রিবিউট করছি। তো এইভাবে আমাদের যে জনশক্তি যেটা আছে সেটাকে এনগেজ করে আমরা যে সমস্ত প্রজেক্টগুলো তৈরি করা যায়, সেগুলোতে আমরা যত বেশি কন্ট্রিবিউট করব, তত বেশি আমার মনে হয় ইকোনমি এগিয়ে যাবে। আমাদের ইকোনমিক জোন, এর প্রোগ্রেসটা কিন্তু আরও বেশি ত্বরান্বিত করা উচিত। ইকোনমিক জোনটা যত বেশি হবে, ফরেন ইনভেস্টমেন্ট কিন্তু তত বেশি আমরা পেতে পারি। ইকোনমিক যত দ্রুত হারে ব্রিজ কালভার্ট হচ্ছে, তত দ্রুত হারে কিন্তু ইকোনমিক জোন হচ্ছে না। এখানে আরও বেশি আমি মনে করি নজর দেওয়া উচিত। তাহলে ইন্ডাস্ট্রি আসবে, এমপ্লয়মেন্ট তৈরি হবে, বিদেশি ইনভেস্টমেন্ট আসবে। এইভাবেই আমরা, এই যে ধরেন যে ইকোনমিক জোন করবার কথা বলছেন, সেখানে ইন্ডাস্ট্রি হবে, নানান কিছু হবে, কিন্তু পৃথিবী যেভাবে তথ্য প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, অটোমেশনের যে সময় আসে, সেখানে আসলে এইসব ইকোনমিক জোন, আমি জানি না চায়নাতে কি অবস্থা এখন, কত মানে এগুলো তথ্য প্রযুক্তির যে জায়গাগুলো, সেখানেও কিন্তু কাজ হচ্ছে। আমাদের তার জন্য কিন্তু রীতিমতো অ্যালোকেট করা হয়েছে জায়গা, এবং এটার একটা আলাদা সেক্টর কাজ করছে। হ্যাঁ, আমাদের সবগুলোকে মিলিয়ে কিন্তু কাজ করতে হবে। সার্ভিস সেক্টর যেরকম একটা আছে, সেরকম ইন্ডাস্ট্রি কিন্তু চলে যাবে না, ইন্ডাস্ট্রি থাকবে। কাউকে না কাউকে পণ্যটাতে কিন্তু প্রডিউস করতে হবে, মেশিন করবে। হ্যাঁ, মেশিন করবে। একেবারেই যে শতভাগ মেশিন করবে সেটা কিন্তু কোনোদিনে হবে না। তার পিছনে ডেফিনেটলি হিউম্যান রিসোর্স থাকবে, তাদের মেধা থাকবে, তাদের ডিজাইন করতে হবে, অনেক কিছু থাকবে। সার্ভিসটা যেভাবে ছিল, আমাদের হয়তো বিক্রি করার প্রক্রিয়া যে রাস্তায় ছিল সেটা চেঞ্জ হয়ে যাবে, এবং অন্যান্য জিনিসও যেটা চেঞ্জ হবে, আমাদের পেপার ওয়ার্কস কমে আসবে, অটোমেশন বেশি হবে। তার প্রিপারেশনও আছে, কিন্তু তার লাগবে। আমরা ওই আলোচনায় তো এখন যাচ্ছি না। আমাদের যে সমস্ত সেক্টরে কাজ করা উচিত, আমাদের এখন যেটা বলছি যে আমাদের যেহেতু ম্যান পাওয়ার, আমাদের একটা স্ট্রেংথ, এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য আমরা কাজ করে যাব। আমাদের ম্যান পাওয়ারকে যত বেশি আমরা ইউজ করতে পারবো, তত বেশি কিন্তু আমরা পার ক্যাপিটা ইনকাম আমাদের বাড়াতে পারবো, আমাদের ইকোনমিক গ্রোথ হবে, জিডিপি আসবে, সবই আসবে। সেই জন্যই আমরা কাজ করে যাচ্ছি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। তবে সরকারের যে রোল,
সেই রোলটাকে যদি সঠিকভাবে চলতে থাকে, আমাদের ইকোনমিকে যে যোগান দেওয়ার জন্য, অর্থের যোগান দেওয়ার জন্য, অর্থর যদি শর্ট হয়, আমরা যদি লিকুইডিটির ক্রাইসিসে ভুগি, তাহলে কিন্তু ইকোনমি সামনের দিকে এগিয়ে যাবে না, এটা কিন্তু বাধাগ্রস্ত হবে। এটা এখন সরকারের দায়িত্ব যে লিকুইড ফান্ডকে অ্যাভেলেবেল করা এবং যারা প্রকৃত ব্যবসায়ী তাদের চাহিদা অনুসারে সেই ফান্ডটাকে তাদের কাছে যোগান দেওয়া, যাতে তারা ইকোনমির চাকাটাকে ঘোরাতে পারে, এবং যেটা আমরা বলছি এটাকে গ্রামের দিকে আরও বেশি নিয়ে যাওয়া। জি, মিস্টার আব্দুল হক, আপনি চায়না নিউ ইকোনমিক পলিসির কথা বলছিলেন, এবং আমরা যেটা লক্ষণ বলছে বা বাংলাদেশে যেটা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক ডিপেন্ডেন্সি বলি, সম্পর্ক বলি, পলিসি বলি, অনেক কিছুই এখন মানে চায়নার সঙ্গে বাংলাদেশের সখ্যতা বা চায়না মডেলটা বা চায়নাকে অনুসরণ অনেক 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 অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। সেখানটাতে আপনার মানে আপনি কি দেখছেন, বা আপনার আপনি যেরকম আশঙ্কা ব্যক্ত করছিলেন সেই আশঙ্কার জায়গার সঙ্গে তো এই জিনিসটা আবার খুব একটা বিল খায় না। মানে অ্যাকচুয়ালি চীনের ব্যাপারটা হচ্ছে, তার মানে এখানে চাইনিজ ইনভেস্টমেন্টের কথা বলি, নানান প্রজেক্টে তাদের সঙ্গে যে সম্পর্ক, বাংলাদেশের নানা রকমের আন্ডারস্ট্যান্ডিং। চীন কিন্তু এখন একটা ইটস এন ইকোনমিক পাওয়ার, বিসাইডস মিলিটারি পাওয়ার, সেটা অন্য ব্যাপার। কিন্তু চীন একটা গরিব কান্ট্রি থেকে মাত্র 4 দশকে একটা ইকোনমিক পাওয়ার হাউস হিসেবে আবির্ভূত হয়েছে পৃথিবীতে। এবং আমার বিশ্বাস, এবং পৃথিবীর অন্যান্য এক্সপার্টরা, পণ্ডিতরা ফোরকাস্ট করছেন যে চীন আমেরিকাকেও ছাড়িয়ে যাবে, মানে ইটস এ ম্যাটার অফ টাইম। এবং তার নিজস্ব মার্কেটকে সে নজর দিচ্ছে, প্রায় 130 কোটি লোকের মার্কেটকে সে এখন, যখন আমেরিকা তার সংকুচিত নীতি অনুসরণ করছে, তখন সে নিজের মার্কেটের দিকে কিন্তু মার্কেট ভাইটালাইজেশনের কথা বলেছেন চীনের নতুন পলিসি প্রণেতারা। আমরা যে মার্কেটকে ভাইটালাইজ করবো, প্রাইভেট সেক্টরকে ভাইটালাইজ করবো, সো দ্যাট নিজস্ব পাওয়ারটা তারা ইকোনমিকে যেন গ্রোথটাকে ধরে রাখতে পারে। এখন আমরা যেগুলো শিখতে পারি হয়তো চীনের কাছ থেকে, বাট আমাদের কন্ডিশন হচ্ছে যে আমরা চীনের সাথে আপনি এক পা যাইতে পারেন না, কারণ আমরা মাত্র একটা কৃষি প্রধান দেশ থেকে কোনো মতে স্ট্রাগল করে করে একটা পর্যায়ে আসছি। একটাই মাত্র পণ্য রপ্তানি করছি, সেটা হচ্ছে অ্যাপারেল, রেডিমেড গার্মেন্টস, আর হচ্ছে সস্তা শ্রম আমরা শ্রমিক বাইরে পাঠাচ্ছি। এটা হলো আমাদের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জন। আর হলো দেশেও বিনিয়োগ আসছে কেন? সস্তা শ্রমিকের কারণে। আর সব কিছু তো এক্সপেন্সিভ। আজ তুমি সব, যেমন আপনার সাংহাই থেকে একটা 40 ফিট কন্টেনার চিটাগং পর্যন্ত যে ভাড়া, চট্টগ্রাম থেকে ঢাকা আনতে একটা ট্রাকের ভাড়া প্রায় তার কাছাকাছি ওই কন্টেনারে। অতএব আমরা কিন্তু সস্তা না, শুধু সস্তা হচ্ছে শ্রমিক। আপনি কদিন আগে দেখেছেন পত্রিকাতে যে উপমহাদেশেও আমরা সবার চেয়ে কম বেতন দিচ্ছি। এটা কিন্তু কোনো ভালো লক্ষণ না, কিন্তু এটা বরং আমরা ঠকাচ্ছি বলতে পারি। বরং আমরা যদি ক্যালোরি ইনটেক ঠিক মতো দিতাম, আমাদের প্রোডাক্টিভিটি আসলে বেশি হতো, আমাদের অন্যান্য সার্ভিসগুলো ভালো হতো, দুর্নীতি কম হতো, সার্ভিস ডেলিভারি ভালো হতো, তাহলে কিন্তু আমরা অনেক বেশি, যেটা হাফিজ সাহেব যথার্থ বলেছিলেন, যে এখন একটা পরিবেশ তৈরি হয়েছে, যেহেতু পলিটিক্যাল স্টেবিলিটি আছে। আমি ধন্যবাদ দিই বিরোধী দলকে, সরকারকে, সবাইকে, যে তারা যত কিছুই হোক নির্বাচনে গেছে হয়তোবা, কিন্তু স্টেবিলিটিটা তারা মেনটেন করেছেন, হুইচ ইজ গুড ফর বিজনেস, গুড ফর ইনভেস্টমেন্ট। এটা তারা যেটা করেছেন সেটা একটা অর্জন আমি মনে করি। বাংলাদেশে যে কোনো হরতাল হচ্ছে না, কোনো অবরোধ হচ্ছে না, এটা ভালো, এটা মেনটেন করতে হবে। এই এফডিআইকে ধরতে হলে আমি কিন্তু জাপানিদের একজন বিশেষ উপদেষ্টা হিসেবে কাজ করছি, অনারারি উপদেষ্টা। এই গত কদিন আগেও তারা বললেন, দেখো তোমাদের এখানে বিনিয়োগের জন্য তারা বললো যে আমাদের যে শর্তগুলো সেটা হচ্ছে আইনের শাসন, 2 নম্বর হচ্ছে সার্ভিস ডেলিভারি, ঠিক মতো জিনিস পাওয়া, দুর্নীতির ব্যাপারে তোমার সরকারের কমিটমেন্ট, এবং আমরা সার্ভিসগুলো পেতে চাই। তারপরে হচ্ছে স্কিল লেবারের সংকট, মানুষ অনেক আছে কিন্তু স্কিল লেবার নাই। অথচ ভিয়েতনাম কি করেছে, আমাদের পরে শুরু করে 73-74 সালেই কিন্তু ভিয়েতনাম এডুকেশন পলিসিতে এনেছিল এডুকেশন অ্যান্ড স্কিল। আর চীন মাও সেতুং যে কাজটা বিপ্লবে করেছিলেন, যে সবার জন্য শিক্ষা, সেই শিক্ষার উপর দাঁড়িয়ে কিন্তু আজকে চীন এই মহা উত্থান ঘটেছে চীনের। কিন্তু মূলত অন্যতম জিনিস হচ্ছে শিক্ষা, এবং সবার জন্য আবাসন, সবার জন্য এই ব্যাপারটা, যেটা সমাজতন্ত্রের মাধ্যমে তারা অর্জন করেছে। অতএব আপনি চীনের সাথে তুলনা করলে আমরা কিন্তু কোনো মতেই, এটা অনেকটা কাকের ময়ূর নৃত্যের মতো। আপনি যদি আমাকে ক্ষমা করেন, আমি বলবো, আমি দর্শক শ্রোতার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যে আমরা যদি এখন চীনের মতো বলি যে আমরা চীনের মতো করব, এক পার্টি ইত্যাকার, এটা কাকের ময়ূর নৃত্য হবে। কারণ চীন কিন্তু অনেক বেদনাকর এক রক্তাক্ত অধ্যায়ের মধ্য দিয়ে একটা ভূমি সংস্কার, ভূমি রাষ্ট্র নিয়ে লক্ষ লক্ষ লোকের মানুষের মানে ত্যাগের বিনিময়ে, লক্ষ কোটি মানুষের
প্রাণের মেরে কিন্তু এই পর্যায়ে এসছে। সেটা কতটুকু ভালো সেটা বিচার করবে ইতিহাসের ভিতরে জগৎবাসী, কিন্তু এটা রাতারাতি আসে নাই। এই দেখুন 70 বছর লেগেছে এখানে আসতে, এবং তার মধ্যে কোটি কোটি মানুষের প্রাণাতিপাত হয়েছে অনেক। এবং সে যে সংস্কার করছে প্রতিদিন কিন্তু সংস্কার করছে, তার যে ম্যাচুরিটি পলিটিক্যাল লেভেলে, ইকোনমিক লেভেলে, প্ল্যানিং লেভেলে আনবিলিভেবল, সিম্পলি আনবিলিভেবল। তার আমরা মনে করেন যে আজকে আমাদের এখানে যা ঘটতেছে, আমরা যা করছি, আমরা কিন্তু এখন থেকে শুরু করলেও কিন্তু আমাদের অন্তত 20 বছর লাগবে একটা পর্যায়ে পৌঁছতে। আপনার আজকে যে প্রাইমারি স্কুলে পড়ছে তাকে গ্রাজুয়েট করতে কিন্তু আপনার 15-16 বছর লাগবে। অতএব আমরা যেটা বলবো যে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহ প্রকাশ করছে, ইজ গুড। জাপানিরা আসতে চাচ্ছে। আমি মনে করব যে এই সুযোগটা বাংলাদেশের কাজে লাগানো উচিত। আমি সবার কাছে করার জন্য অনুরোধ করবো যে আপনারা আসেন, বাস্তবতাকে উপলব্ধি করেন। সরকারকেও বলবো যে আমরা অনেক আলোচনা করছেন তৃতীয়মাত্রা, এই পৃথিবীতে বোধহয় কোনো দেশে এত টেলিভিশনে রাষ্ট্র নিয়ে কিংবা সমাজ নিয়ে এত আলোচনা হয় না আমরা যা করছি। তা আমরা যদি কিছু কাজের কথা বলে থেকে আপনারা দয়া করে শুনেন, শুনে একটু কাজ করেন, সেটা হচ্ছে যে আপনার এডুকেশন স্কিলের দিকে নজর দেন, আইনের শাসনের ব্যাপারে আসেন, ক্রিমিনালদেরকে শাস্তি করেন, অ্যাকাউন্টেবিলিটি আনেন, অ্যাকাউন্ট সিস্টেম। ওরা যেমন আমরা রানার গ্রুপের সাথে আসবে, ওরা বলে রানার গ্রুপের অ্যাকাউন্টস ঠিক নাই, সামনাসামনি কখনো বলবে না। ওরা বলবে যে তোমরা তো তোমার দেশে চলার জন্য 3 রকমের অ্যাকাউন্ট মেনটেন করো, আমি কি করে তোমার সাথে এখানে টাকা বিনিয়োগ করবো, আমি কোন অ্যাকাউন্টসকে বিশ্বাস করব। অতএব জয়েন্ট ভেঞ্চারে তারা আসতে অনেক সাই, তারা নিজেরা আসতে চাচ্ছে, সেটা আমরা ক্ষেত্র তৈরি করে দিই, তাহলে আমরা সাপ্লাই চেনে ঢুকতে পারবো। অন্তপক্ষে আমরা পার্টস তৈরি করি করে আমরা কিন্তু গ্লোবাল সাপ্লাই চেনে। অর্থাৎ আমাদের জন্য যে জাপানিজ প্রাইম মিনিস্টার কিন্তু তার লাস্ট ভিজিটে বলে গেছিলেন যে তোমরা গ্লোবাল সাপ্লাই চেনে আসা যেখানে যেখানে পারো, সবটা আমরা পারবো না, কোনটা কোনটা পারবো এটা দেখার বিষয়। কিন্তু আপনি মনে করেন যে আমি চায়নার মতো হবো, ইম্পসিবল, রাতারাতি আমরা হতে পারবো না। আমরা কি পারবো সেটা আমরা যদি প্রায়োরিটি হিসাবে ঠিক করি যে এই জিনিসগুলোতে আমরা বাংলাদেশ প্রায়োরিটি দেবে। যেমন প্লাস্টিকেরটা করেছি, প্লাস্টিকে ভালো করেছে, ফাইন, কতটুকু করতে পারি সেদিকে যাওয়া। এর মধ্যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে আমরা আরও বিনিয়োগ করতে পারি, আরএমজির কতটুকু আমরা ম্যাক্সিমাম কি করতে পারি সেদিকে যাওয়া। তারপরে আমরা অন্যান্য যে জিনিসগুলোতে আমাদের সুযোগ আছে সেগুলো প্রায়োরিটি ঠিক করে বিদেশি বিনিয়োগকে আমরা ত্বরান্বিত করে আমরা কিন্তু আমাদের উন্নয়নটাকে ত্বরান্বিত করতে পারি। আমার মনে হয় এই একটা বড় সুযোগ তৈরি হয়েছে। হাফিজুর রহমান খান একদম পারফেক্টলি বলেছেন। চীন যে খালি এগিয়ে গেছে তা না, এটা একটা রোল মডেল তৈরি করেছে সারা বিশ্বের জন্য। তো তাদের অনেক কিছু অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে সব পৃথিবীর সব দেশের হয়তো নাই। তাদের নিজস্ব একটা বড় মার্কেট আছে, বিশাল বাজার, যে এই বাজারটা তো সব দেশের নাই। এবং তাদের যে স্কিল যে ডেভেলপমেন্টটা তারা করেছে সেটাও অন্যেরা কিন্তু কম্পেয়ার করে। আমাদের পাশের দেশ যদি আমরা ভারতের সাথে কম্পেয়ার করি তারা কিন্তু পারেনি। কিন্তু সেই জায়গায় আবার দেখেন যে ভারত থেকে ম্যানেজার এসে সব বাংলাদেশে কাজ করছে। বাংলাদেশে প্রায় 100টার উপরে শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রির ইন্ডিয়ান ম্যানেজাররা চালায়। তাদের সিইও হচ্ছে ইন্ডিয়া। $4 বিলিয়ন প্রতি বছর বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে, ভারতে যাচ্ছে। তো আমরা আবার সেই জায়গায় কত পিছিয়ে আছি। এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাড্রেস করতে যাই তাহলে আমাদের টোটাল জিনিসটাকে নিয়েই আসলে ভাবতে হবে। বিচ্ছিন্নভাবে কোনো একটা কম্পার্টমেন্ট নিয়ে যদি আমরা ভাবি তাহলে লাভ হবে না। আমাদের একটা বিজনেস চালাতে গেলে যে স্কিল, যে টেকনোলজি, যে এনভায়রনমেন্ট, যে ডিসিপ্লিন, প্রত্যেকটা জায়গায় যদি অ্যাড্রেস না করা হয় তাহলে কিন্তু আমাদের এগিয়ে যাওয়াটা কঠিন। তো আমাদের এটা আসলে খুবই পজিটিভ এবং ভালো দিক যে বিদেশি ইনভেস্টমেন্ট আসছে। আমরা যখনই একসাথে কাজ করব বিদেশি ইনভেস্টমেন্টের সাথে, তখনই আমাদের ডেভেলপমেন্ট শুরু হবে। আমরা আমাদের প্রতিষ্ঠানের কথা যদি বলি, আমরা প্রথম আমাদের বিদেশি ইনভেস্টমেন্ট আমাদের প্রতিষ্ঠানে যখন এসছে, তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা ছিল এটাই যে শুধুমাত্র অর্থের জন্য আমার তোমাকে দরকার নেই। তোমার যে টাকা নেবো, আমি তো ব্যাংকে থেকে লোন নিতে পারি, তোমাকে আমার দরকার যে টোটাল ম্যানেজমেন্ট সিস্টেমটাকে তোমাকে ডেভেলপ করতে হবে এবং এই ডিসিপ্লিন আনতে হবে অর্গানাইজেশনে এবং সিস্টেমটাকে ডেভেলপ করে দিতে হবে, যেটা বর্তমান এন্টারপ্রেনারদের অ্যাবসেন্টে যাতে এই প্রতিষ্ঠানটা চলতে পারে।
নেক্সট জেনারেশনের কাছে যাতে স্মুথ হয় যে জিনিসটা। এবং আমরা সত্যিকার অর্থে অনেক লাভবান হয়েছি, আমরা গ্রেটফুল তাদের কাছে যে তারা এই জিনিসটাকে আস্তে আস্তে করে ডেভেলপ করতে চেষ্টা করেছে। এবং আমরা আমাদের প্রতিষ্ঠানের মধ্যে সিস্টেম ডেভেলপ, আমরা রিসেন্টলি আইপিওতে গেছি, এটা জনগণের প্রতিষ্ঠানে রূপান্তর করার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, তো এইভাবেই এগিয়ে যেতে হবে। তো আমাদের এখন যে সমস্যাটা আমরা ফেস করছি, আসলে স্কিল ম্যান পাওয়ার একটা বিশাল সমস্যা, সিস্টেম ডেভেলপ করাটা একটা সমস্যা। এই প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে বেশিরভাগই ফার্স্ট জেনারেশন ব্যবসায়ী, তো এরা এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আমরা চীনের আলাপের মাধ্যমে এই জায়গায় এসেছি, তো চীন আসলেই একটা সেকেন্ড লেভেলে চলে গেছে। তো ওটাকে আমরা একটা আদর্শ হিসাবে ধরে আমরা যদি ফলো করি তাদেরকে নিয়ে, তারা যেভাবে গেছে, তাহলে আমাদের আর রিসার্চ করার প্রয়োজন পড়ছে না, আমাদের কাছে একটা এক্সাম্পল তৈরি হয়ে আছে, জাস্ট সিম্পল আমরা তাদেরকে ফলো করতে পারি, তাহলেই আমাদের ব্যবসায় আমি মনে করি যে অনেক পজিটিভ চেঞ্জ আসবে। হ্যাঁ, ভিয়েতনাম কিন্তু চীনকে ফলো করেছে, চীনকে ফলো করেই ওরা ওই জায়গায় এসে ওরা নতুন কিছু করেনি। চীনের আবার সোশ্যাল পলিটিক্যাল তার যে সিস্টেম, সেটি আপনি আবার মানে ওই সিস্টেমের মধ্যে থেকে তারা যেভাবে সফলতাটা অর্জন করেছে, বাংলাদেশকে তো ওই সফলতা অর্জন করতে হলে ওই ধরনের একটা সিস্টেমের মধ্যে ঢুকে পড়তে হবে কিনা? পলিটিক্যাল জিনিসটার যে ইম্প্যাক্ট এখানে খুব যে একটা বড় আছে বলে আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না। ওখানে যে জিনিসটা হয়েছে, এবং সেটি আবার বাংলাদেশ চাইবে কিনা, বাংলাদেশের মানুষ সেটি অ্যাকসেপ্ট করবে কিনা, মানে আপনি বলছেন। আমি যেটা বলছি, ওখানে সবচেয়ে প্রথমে ওরা কিন্তু করেছে যে আইনের শাসন, আইনের শাসন এস্টাবলিশ করার জন্য যা যা করার করেছে। আপনারা হয়তো জানেন, কিছুদিন আগে একটা শিশু খাদ্যে ভেজালের জন্য ওখানে কিন্তু 6 জন ব্যবসায়ীকে ফাঁসি দেওয়া হয়েছে। তো ওরা কিন্তু অনেক এক্সাম্পল ক্রিয়েট করে ফেলেছে যে যদি কেউ অন্যায়ভাবে কোনো কিছু করে থাকে তার কিন্তু শাস্তি আছে। এই আইনের শাসনটা যখনই প্রতিষ্ঠিত হবে দেশে, তখন ডেফিনেটলি অনেক কিছুই সহজ হয়ে যাবে। পলিটিক্স কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করতে তো বাধাগ্রস্ত করেনি, আমাদের দেশেও কত করছে না। আমরা কেন আইনের শাসনের দিকে যেতে পারবো না? এবং প্রকৃতভাবে যারা দায়ী তাদেরকে যদি শাস্তি দেওয়া যায়, তাহলে আমি মনে করি না যে এটার জন্য কোনো বড় ইম্প্যাক্ট তৈরি হবে। আমরা যারা প্রকৃতভাবে ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, দেশকে এগিয়ে নিতে সাহায্য করছে, তাদেরকে এনকারেজ করার জন্য তাদেরকে রিওয়ার্ডেড করা উচিত, এবং যদি কোনো ব্যাড এলিমেন্ট থেকে থাকে তাদেরকে ডিসকারেজ করা উচিত। এই নীতিতে যদি আমরা যাই তাহলে এগিয়ে যেতে পারবো। চীন এই নীতি নিয়েছে আমার কাছে মনে হয়। না, আমার মনে হয় চমৎকার করে উনি বলেছেন, এবং ডেফিনেটলি আইনের শাসন এটা অনেক বড় ব্যাপার। বাংলাদেশের মানুষ কিন্তু, আমরা স্বল্প সময় একটা মুক্তিযুদ্ধ করেছি মাত্র 9 মাস, সেটা হয়তো অনেক কিছু সেখানে ম্যাচুরিটি লাভ করে নাই। চীনে যেটা অনেক সময় লেগেছে তাদের আজকের অবস্থা আসতে, চীনে একটা সমাজ বিপ্লব হয়েছে, একটা কমিউনিস্ট আন্দোলন হয়েছে। আমরা এখানে কিন্তু গণতন্ত্রের জন্য লড়াই করেছি, এবং গণতন্ত্র আমরা পেয়েছি, বাট আমরা গণতন্ত্রকে অ্যাকচুয়ালি যে ইনস্টিটিউশনাল রূপ দেওয়া, সেটা বাধাগ্রস্ত হয়েছে বহুভাবে। এখনও পর্যন্ত সেটা নিয়ে আমরা স্ট্রাগল করছি। মানুষকে চিন্তা করতে দিতে হবে, মানুষকে মুক্ত করে দিতে হবে, মানুষকে তার অবদান রাখার সুযোগ করে দিতে হবে, সেটা গণতন্ত্রের অন্যতম কথা। এখন চীন একভাবে করেছে, চীন কিন্তু আজকে যে পর্যায়ে চলে গেছে সেখানে যেতে আমাদের কিন্তু অনেক সময় লাগবে। বাট আমরা যেটা শিখতে পারি যে, আমরা যেহেতু আমাদের একটা আদর্শের ভিত্তিতে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছিল, সেখানে আমরা যে কমিটমেন্টগুলো করেছিলাম সেটা করেও কিন্তু আমরা অনেক দূর আগাতে পারি, এবং সেটা করে সেই ফান্ডামেন্টালটাকে রেখেই, বিশেষ করে সবার জন্য সুযোগ তৈরি করা, সবার জন্য শিক্ষা, সবার জন্য স্বাস্থ্য, আমরা হাঁটি পাক করে এগোচ্ছি। কিন্তু যদি আমরা দুর্নীতি থেকে বেরোতে পারতাম, সিস্টেম ডেভেলপ করতে পারতাম, আমরা যে মানুষকে সুযোগ করে দিতে পারতাম, আমরা যদি লুটপাট বন্ধ করতে পারতাম, তাহলে কিন্তু আমার মনে হয় আমরা আমাদের অগ্রগতি আর অনেক বেশি হতে পারত। দেখেন, বিগত 10 বছর পলিটিক্যাল বড় রকমের হাঙ্গামা নাই জন্য, ইভেন যখন দেখা যাচ্ছে যে সব পার্টি সমান সুযোগ পাচ্ছে না, তারপরেও কিন্তু একটা গ্রোথ হচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। অতএব এটা যদি আমরা অ্যাকাউন্টেবিলিটি পুরো আনতে পারতাম, যদি আমরা আইনের শাসনকে সত্যিকার অর্থে, যেটা আমাদের হাফিজ সাহেব বলেছেন, তাহলে কিন্তু এত গুরুত্বপূর্ণ ব্যাপারটা যে চীনে দেখেন, চীনের অনেক সমালোচনা আপনি করতে পারেন, কিন্তু লয়ের ব্যাপারে তার কঠোরতা কীরকম, যে তারাও এখানে 4 তারা জেনারেল কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে,
5,000-এর মতো টপ লেভেলের লোককে বর্তমান প্রেসিডেন্ট, হয়তো পলিটিক্যাল ব্যাপারে সেখানে থাকতে পারে, কিন্তু তাদেরকে বলেছে যদি ব্যবসা করতে চাও তাহলে ব্যবসা করো, কিন্তু রাষ্ট্র পরিচালনায় এসে দুর্নীতি করে পয়সা কামাতে পারবে না। তারা কিন্তু খুব ডিটারেন্স করেছে, এবং যার জন্য দেখেন চীনের সেই জিনিসটা তারা রেজাল্ট পেয়েছে। আমাদের দেশেও যদি আমরা আজকে এই জিনিসটা এস্টাবলিশ করতে পারতাম যে রুল অফ ল, যেটা আমরা বলতে চাচ্ছি, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ যে অবদানটা রাখছে সেটা দেখা গেলো যে কয়েকটা যে হলমার্ক কিংবা কয়েকটা মানে হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে নিয়ে গেছে। বাংলাদেশ থেকে কী করে এত বিলিয়ন ডলার বাইরে যেতে পারে? একটা গরিব দেশ যে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হলো, তার আদর্শ কোথায় চলে গেল? আমি নিজে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমার কাছে মাঝে মাঝে মানে আমি ডিফিটেড হয়ে গেলাম, মানে মৃত্যুর আগে মনে হয় যেন পরাজিত হয়ে গেলাম। অতএব আমার মনে হয় লক্ষ লক্ষ মানুষ এখানে প্রাণ দিয়েছে, আমরা এখনও স্ট্রাগল করছি। আমরা যদি সব মানুষের মুখে হাসি ফোটাতে পারি, আমাদের আগামী প্রজন্মের যে বাচ্চারা রাস্তায় নেমে যখন যারা বলে, তখন যারা বলছিল যে এই যে বাচ্চারা রাস্তায় নেমে গেল না কিছুদিন আগে, নিরাপদ সড়ক, হ্যাঁ, তখন নিরাপদ সড়কে তারা কি বললো? তারা কিন্তু ঠিক কথাটাই বলেছে। তারা বলেছে রাস্তার রিপেয়ারিং দরকার। এমনকি মাননীয় প্রধানমন্ত্রী বোধ হয় এগ্রি করেছেন যে হ্যাঁ আমাদের রাষ্ট্রের মেরামত দরকার। অর্থাৎ সেই জায়গায় আমি মনে করি আমাদের সন্তানদের সুযোগ করে দেওয়া হলে তারা কিন্তু শুধুমাত্র রাষ্ট্র কী করতে পারে, বেস্ট কোয়ালিটি এডুকেশনটা দেওয়ার দায়িত্ব নিতে পারে, আইনের শাসনের ব্যাপারে কঠোর একটা অবস্থান নেওয়া, এবং এই যে মানুষকে সুযোগ তৈরি করে দেওয়া, স্টেটের কাজ কি মূলত সেটা দিলেই কিন্তু আমার মনে হয় আমরা ডেফিনেটলি অনেক ভালো করতে পারবো। এবং ব্যবসায়ীদেরকে পুঁজি দেওয়া, প্রযুক্তি দেওয়া, রাষ্ট্র সহায়তা দেবে, এই তো মানে রাষ্ট্রের কাছে সব মানুষের কাম্য। আজকে যদি আমাদের হাফিজ সাহেব যদি বিপদে পড়েন, সেখানে রাষ্ট্র এগিয়ে আসবে, তাকে সহায়তা দেবে, টেকনোলজি দিয়ে সাহায্য করবে, পুঁজি দিয়ে সাহায্য করবে, তাহলে তো তারা আমরা গ্লোবাল মার্কেটে যেতে পারি। সেই সুযোগগুলো আমরা প্রত্যাশা করি। আমার মনে হয় আরেকটা জায়গায় আমাদের যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি একটা জায়গায় একটু আপনাদেরকে দুজনকে শুনতে চাই, আপনার প্রসঙ্গ শুনবো যে আপনি মানে দক্ষ জনশক্তির কথা বলছিলেন, সেটা আমরা করতে পারছি কিনা, বা ভবিষ্যতের চাহিদার নিরিখে জনশক্তি মানব সম্পদ তৈরি করতে পারছে কিনা, এবং তার সঙ্গে শিক্ষার প্রশ্নটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। সেই রকমের শিক্ষা ব্যবস্থা আসলে আমরা দেশে প্রতিষ্ঠা করতে পারছি কিনা, দিতে পারছি কিনা, যে আপনি বললেন। আমি একটু করে বলি কথাটা, আমার খুব ইন্টারেস্টের বিষয়টা, কারণ আমি জীবনে অনেকটা সময় এর পেছনে ব্যয় করেছি। আমি সেই এখন থেকে বহু বছর আগে গ্রাম অঞ্চলে একটা সেমিনার করেছি, তোমার সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। আমি যখন স্কিল এবং মানব উন্নয়ন শিক্ষা নিয়ে তখন বলে যে এগুলো গ্রামে করে কি, আমাদের এমপি সাহেব তখন উনি এখন দুনিয়াতে বেঁচে নেই, উনিও বলছিলেন যে এগুলো গ্রামে আলোচনা করে কি লাভ হবে। কিন্তু আমি যেহেতু দুনিয়া ঘুরেছিলাম, চীন জাপান সব দেখে আমার মনে হচ্ছিল জাপানিরা সব পানি ছাড়া সব আমদানি করে, খালি খাওয়ার পানি আছে আর মাছ আছে জাপানে, অনেক মাছ, এছাড়া কিন্তু সব আমদানি করা। তো কি করেছিল তারা? ওই যে মেইজি সংস্কারের সময় তারা এই যে শিক্ষা এবং প্রশিক্ষণের উপর জোর দিয়ে তারা 150 বছরে পৃথিবীর টপে চলে গেল। অর্থাৎ তারা কিন্তু পেছনে পড়ে গিয়েছিল। ইউরোপে যখন শিল্প বিপ্লব হলো তখন জাপান কিন্তু ক্লোজ তখন ক্লোজ সোসাইটি, 300 বছর বন্ধ ছিল। তখন যারা ওই অ্যাডমিরাল পেরি যখন গিয়ে জাহাজ বেরালো, তখন যারা ভিত্তি দিল না, তখন পেরি তো গানিং করলো, গানিং করার পরে তারা খোলার পর তারা বুঝলো যে আমরা তো এই গান টান কিছু চিনি না, গান পাউডার এই যে আবিষ্কার হয়েছে কিচ্ছু জানে না, তরবারি নিয়ে ওই জাহাজের বিরুদ্ধে যুদ্ধ করতে গেছে। সেই যখন তারা সবাই বসে সংস্কারের চিন্তা করলো, মেইজি সংস্কার বলা হয়, মাত্র 150 বছর আগে, এই 150 বছর তারা কিন্তু আজকে সব পৃথিবীর টপে চলে গেল এই সংস্কার করে, এডুকেশন দিয়ে, মূলত এডুকেশন এন্ড স্কিল। তো সেইটাই মাত্র এখন থেকে আমাদের পরে শুরু করে ভিয়েতনাম কিন্তু যুদ্ধের পরে খুব খারাপ অবস্থা ছিল। বোট পিপল, ইউ রিমেম্বার, হাজার হাজার লোক বোটে থাকতো, মারা যেত। সেই বোট পিপল পাওয়া যেত আমেরিকার উপকূলে, অস্ট্রেলিয়ার উপকূলে। তখন ভিয়েতনাম বিনিয়োগ আনার চিন্তা করলো এবং তারা গেল। চীনও কিন্তু যখন ডেং শিয়াওপিংয়ের সময় প্রথম তারা বিনিয়োগ নেওয়ার চিন্তা করলো, যখন দেখলো যে বিপ্লব নিয়ে করছে পুঁজি নাই, তখন এই পুঁজি, আমি আই এম কোটিং ফ্রম এ বুক কল রেড ক্যাপিটালিজম, তখন তারা 1974 সনের কথা এটা মাত্র, যে কোনো সবগুলো ব্যাংকে কোনো টাকা নাই, চীন ইউএনএ যাবে, মাত্র $70,000 তারা পাইছিল তাদের এন্টায়ার ব্যাংকিং সিস্টেম। আই এম কোটিং ফ্রম দ্য বুক কল রেড ক্যাপিটালিজম। তো তখন তারা কি করলো, তখন পরামর্শ দেওয়া হলো, ওভারসিজ চাইনিজরা বললো যে আপনারা এই সবগুলো ব্যাংক বন্ধ করে দেন, বন্ধ করে একটা ব্যাংক করেন যে ব্যাংকটার মাধ্যমে বিদেশি বিনিয়োগ আসতে পারে,
ড্যাং শাওপিং তাই করেছিলেন। ব্যাড ব্যাংক 1, ব্যাড ব্যাংক 2, ব্যাড ব্যাংক 3, ব্যাড ব্যাংক 4 এইভাবে করে সবে যে অগ্রণী সোনালীগুলো বন্ধ করে দিয়েছিল, দিয়ে তারা একটা ব্যাংক চালু করেছিল। একটা ব্যাংক চালু করে এই যে বিনিয়োগ আনলো বাইরে থেকে, আজকে সেটাই হলো গোপন রহস্য। একটা মাত্র ইকোনমিক জোন করেছিল আপনার এই যে সেনজেন, সেখান থেকে আজকে শত শত ইকোনমিক জোন চালাতে করেছে। আমরাও কিন্তু তার আগে শুরু করেছিলাম। বঙ্গবন্ধুকে কিন্তু জাপানিরা এসে বলে গিয়েছিল যে আপনার চিটাগংয়ের এই যে কোরিয়ান এপিজেড, এটা কিন্তু অ্যাকোয়ার করা হয়েছিল ইকোনমিক জোন করার জন্য, ইকোনমিক ফ্রি জোন করার জন্য। তখন বঙ্গবন্ধুকে কারা কারা পরামর্শ দিল, ওই ন্যাশনালাইজের দিকে চলে গেলেন। এই ভুল করে আমরা কিন্তু পেছনে পড়ে গেলাম। এবং এই যে আজকে আমাদের পরে এসে চীন কিন্তু বিদেশি বিনিয়োগ দিয়ে কিন্তু সারা পৃথিবীকে টপকে চলে গেল। হবে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে কথাটা আপনি প্রশ্ন করেছিলেন, সেটা হলো যে আমাদের ডেফিনেটলি আপনার এডুকেশন অ্যান্ড স্কিল 74 সনে মাত্র, অনলি 1974 ভিয়েতনাম কিন্তু রিয়েলাইজ করলো যে তার জনগণের জন্য তাকে স্কিল করা ছাড়া কোনো উপায় নেই। তখন তারা এডুকেশন স্কিল, এটা বলে নামই হচ্ছে এডুকেশন স্কিল, পলিসি করে কিন্তু আজকে ভিয়েতনাম এই জায়গায় আসলো। এই বোট পিপল নামে হাজার হাজার লোক নদীতে সমুদ্রে পাওয়া যেত, আমেরিকান উপকূলে পাওয়া যেত, সেটা বন্ধ হয়ে ভিয়েতনাম কিন্তু এখন বিনিয়োগের হাব হয়ে গেল, কারণ মানুষকে স্কিল করেছে এডুকেশন স্কিল দিয়ে। চীনও কিন্তু মূলত মানুষের জন্য বিনিয়োগ করেছে এবং এই বিনিয়োগের কারণেই কিন্তু বাইরের ওভারসিজ চাইনিজরা গিয়ে দলে দলে বিনিয়োগ করলো চীনে বিনিয়োগ করে কিন্তু তারা কানাডা থেকে, আমেরিকা থেকে, অস্ট্রেলিয়া থেকে তারা চীনে বিনিয়োগ করলো। আর চীনের লেবার দিয়ে কিন্তু এই জয়েন্ট ভেঞ্চারে চীন কিন্তু সারা পৃথিবী টপকে গেল। আমাদেরও কিন্তু যে আমাদের শ্রমিকরা আজকে কোটি মানুষ বাংলাদেশ বাইরে কাজ করে, আমরা তাদেরকে যে কোয়ালিটি এডুকেশন দিচ্ছি, এই কোয়ালিটি এডুকেশন দিয়ে পারহ্যাপস আমরা বেশি দূর আগাতে পারবো না। আমাদের এই জায়গায় কিন্তু বড় রকমের নজর দেওয়া দরকার, যেটা হাফিজ সাহেব বলছিলেন যে আমাদের এখানে ইন্ডিয়ান ম্যানেজাররা এসে কাজ করছে, তাহলে আমাদের ম্যানেজাররা কোথায় যাবে? আমরা শুধুমাত্র শ্রমিক সাপ্লাই করব? আপনি পেপার ডিগ্রি দিচ্ছেন, পেপার ডিগ্রি দিয়ে কি হবে? কোনো কাজ হবে না। অর্থাৎ এই জায়গায় কিন্তু আমাদের বড় রকমের সংস্কার দরকার, এডুকেশন অ্যান্ড স্কিল। এবং তার পাশাপাশি যদি আমরা ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনটাকে এমনভাবে করি যে আমরা ইন্ডাস্ট্রিকে সমস্ত সুবিধা দিয়ে দেবো, দেশে বিদেশি বিনিয়োগকারী যত আসে। ইদানিংকালে সুখের বিষয় হচ্ছে জাপানিরা একটু নজর দিচ্ছে আমাদের এখানে, আগে কিন্তু তারা সাহায্য করেছে কিন্তু বিনিয়োগ করতে আসে নাই। অর্থাৎ আমরা যদি বিনিয়োগের সুযোগটা করে দিই, যেটা হাফিজ সাহেব একটু আগে বলছিলেন, তাহলে কিন্তু আমরা ওদের হাত ধরে কিন্তু আমরা উঠে যেতে পারবো এবং বিশ্ববাজারে যেতে পারবো। তাহলে শুধুমাত্র আমার মনে হয় যে একটা বড় পরিবর্তন আসতে পারে। হ্যাঁ, আমাদের যে ব্যবসার শুরু, আমরা তো সবাই ফার্স্ট জেনারেশনের ব্যবসায়ী। এখানে ব্যবসার যদি ইতিহাস আমরা দেখি, গত 30-40 বছরের মধ্যে এইটুক ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের যারা এন্টারপ্রেনাররা এই ফার্স্ট জেনারেশনে যারা ব্যবসা করতে এসছেন, তারা কিন্তু এই জায়গাটার মধ্যে নজর দিতে পারেননি কিংবা দেননি। হয় তাদের জ্ঞানের অভাবের কারণে হোক অথবা গুরুত্ব না দেওয়ার কারণে হোক, আমরা কিন্তু আমাদের ম্যান পাওয়ারকে ডেভেলপ করতে পারিনি। এ দায়ভার সমস্ত ব্যবসায়ীদেরকে নিতে হবে। আমরা যদি ডেভেলপ করার প্রক্রিয়াটা প্রকৃতভাবে ফলো করতাম, তাহলে আজকে এই জায়গায় আসতো না। তবে এই উপলব্ধি এখন এসছে। এখন সরকার থেকেই কিন্তু অলরেডি অনেকগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে যেটা স্কিল ডেভেলপমেন্টের জন্য, সেটা একেবারে লেবার হোক, মিড লেভেল হোক, ম্যানেজার লেভেলের বিভিন্ন রকম প্রোগ্রাম হচ্ছে। এবং প্রতিষ্ঠানরাও নিজেরা অনেক প্রোগ্রাম করছে যে এই স্কিলটাকে ডেভেলপ করতে পারে। তাদের ট্রেনিং প্রোগ্রাম, অনেক এইচআর অনেক স্ট্রং হচ্ছে, এইচআরে অনেক পলিসি তৈরি করা হচ্ছে যে যাতে স্কিল ডেভেলপ করে। এই স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে প্রথম একটা জায়গা বাধাগ্রস্ত হচ্ছে যে একদম বেসিক এডুকেশন, স্কুল কলেজ যারা সেরে এসেছে সেটার যে প্রয়োজনীয়তাটা পড়ছে ওই জায়গায় হয়তো কিছুটা গ্যাপ থেকে গেছে কিংবা দুর্বলতা থেকে গেছে। এইটাও গত 10 বছরে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এখন বেসিক এডুকেশনেও কিন্তু অনেক উন্নত হয়েছে। তো এই প্রোডাক্টগুলো যখন আসবে আগামী 10 বছর কিংবা 15 বছর পরে যখন বাজারে আসবে, তখন দেখবেন যে এই একেবারে বেসিক যে প্রবলেমটা ছিল সেটা থাকবে না। তো আমাদের তো শুধু ম্যানেজার কয়টা দরকার? ম্যানেজার ছাড়াও কিন্তু আমাদের বিভিন্ন প্রফেশনের, মিড লেভেল ছাড়াও বিভিন্ন প্রফেশনের লোক দরকার।
সে জায়গাগুলোতেও কিন্তু অনেক দুর্বলতা থেকে গেছে। যেমন একটু আগে বলছিলাম যে প্রতিদিন এখন 100টা গাড়ি রেজিস্ট্রেশন হয় প্রতিদিন, বিভিন্ন ধরনের, কার, ট্রাক, বাস, 3 হুইলার সবকিছু মিলে। 100টা কি ড্রাইভার আমরা তৈরি করছি? একটা তৈরি করছি না। তো এই যে করছি না, এই স্কিল ড্রাইভারের জন্য এত রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমার ওই অ্যারেঞ্জমেন্টটা নাই যে আমি প্রতিদিন 100টা গাড়ি রেজিস্ট্রেশনের জন্য আমরা ঠিকই দিয়ে দিচ্ছি, ইম্পোর্ট করতে দিচ্ছি, কিন্তু 100টা ড্রাইভার তৈরি করার জন্য কোনো ইনস্টিটিউশন আমারটা নাই যে পার ডে 100টা আমি তৈরি করে 100টা রেজিস্ট্রেশন। এখানে কিন্তু ভালো ড্রাইভাররা এখন ভালো বেতন পায়, ভালো রোজগার করে। 15,000 টাকা মিনিমাম। তো এই প্রফেশনে আসতে লোক রাজি আছে। কিংবা গার্মেন্টসের লেবারই যদি ধরি, তা তাকে আমি তৈরি করে দিচ্ছি কিনা। অটোমোবাইল যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে লেবার দরকার, সেটাকে তৈরি করার জন্য যে এডুকেশন সিস্টেমগুলো, সেই এডুকেশন সিস্টেমগুলো কিন্তু একটু চালু করতে হবে। এদিকে যদি আমরা কাজ করতে থাকি তাহলে এই গ্যাপগুলো পূর্ণ হবে এবং আমরা স্কিল লেবার পাবো। শেষ করব, কিছু বলবেন? 30 সেকেন্ড। ঠিক আছে। একটা কথা বলতে চাচ্ছিলাম, এডুকেশন স্কিল পলিটেকনিক আমাদের যে আছে, পলিটেকনিকগুলো প্রায় 50 বছরের পুরনো ডিজাইন। এই জায়গাগুলোতে বড় রকমের পরিবর্তন দরকার ছিল, যেটা সরকার যদি এই জায়গাগুলো পরিবর্তনটা করেন তাহলে আমরা অন্তত বিশ্বমানে ওখানে কারিকুলাম চেঞ্জ করতে হবে। হ্যাঁ, ওখানে কারিকুলাম চেঞ্জ করা, এখানে দরকার হয় বাইরে থেকে ট্রেনার নিয়ে আসুক, এই জায়গাটা বিনিয়োগ করা ভীষণভাবে দরকার। আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। আমরা গত 10 বছরে প্রচুর আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে, মানুষের স্ট্যান্ডার্ড অফ লিভিং বেড়েছে, আমাদের সব দিকে আমাদের ইকোনমিক গ্রোথ হয়েছে, পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। আমরা এতক্ষণ ধরে যা বললাম এটাকে আরো সামনে নিয়ে যাওয়ার জন্য কিভাবে কাজ করা যায়। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার 2টো, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে। আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য, তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য, অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com, ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেসব পেজগুলোতে iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য। মিস্টার আব্দুল হক এবং মিস্টার হাফিজ রহমান খান, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, দুজন ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, তারা বলছিলেন যে বাংলাদেশের অনেক উন্নতি হয়েছে, অগ্রগতি হয়েছে, অর্জন হয়েছে, অর্থনৈতিক খাতে মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে, কিন্তু তারপরেও ওনারা কিছু বিষয়ে প্রশ্ন রেখেছেন এবং কিছু বিষয়ে ওনাদের কনসার্ন ব্যক্ত করেছেন। সেগুলো হচ্ছে যেমন আর্থিক এবং ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনবার বিষয়টি খুবই জরুরি। ওনারা বারবার জবাবদিহিতার কথা বলেছেন, আইনের শাসনের কথা বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতার কথা বলেছেন এবং দক্ষ মানব শক্তি তৈরি করবার কথা বলেছেন এবং সবচেয়ে বেশি জোর দিয়েছেন সংস্কার। এই শব্দটি বহুবার উচ্চারিত হয়েছে সংস্কারের উপরে। সেটি অর্থনৈতিক খাতে, ব্যাংকিং খাতে বা প্রশাসনিক ক্ষেত্রে, নানান ক্ষেত্রে দরকার, এমনকি রাজনৈতিক ক্ষেত্র, শাসন ব্যবস্থার ক্ষেত্রে বাংলাদেশের সংস্কার দরকার, শিক্ষা ক্ষেত্র সংস্কার দরকার। এই সংস্কারের উপর ওনারা জোর দিয়েছেন। আমরা আশা করব যে, এবং ওনারা মনে করেন যে এই কাজগুলো যদি করা যায় তাহলে যে অর্থনৈতিক উন্নয়নের যে গতি, সমৃদ্ধির যে গতি, সেটি আরও ত্বরান্বিত হবে, আরও বেশি বেগবান হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।